তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আকাশ ছোঁয়া বহুতল, ধুলো হয়ে যাচ্ছে ঘরবাড়ি। এ না হয় প্রকৃতির রোষ, কিন্তু কেউ যদি নিজের ভুলে বারবার ধুলোয় মিশতে চায় তাদের কি হবে? আসলে গতকাল অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বাম ছাত্র সংগঠন এসএফআই যা করলো তা দেখে এটা না বলে পারছি না। যা বলবো সত্যি বলবো, আপনাদের কাছে এটাই আমার শপথ। আমি স্পষ্ট কথা বলি, কারণ আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু বাক স্বাধীনতা মানে কি যেখানে খুশি যা খুশি বলে দেওয়া? আসলে গতকাল অক্সফোর্ডের কেলগ কলেজে যা হলো তারপর এই প্রশ্ন করতে আমি বাধ্য হচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতায় হঠাৎ গোলমাল, শিল্প নিয়ে আরজি কর নিয়ে প্রশ্ন। না, প্রশ্ন নয়, প্রশ্নের নামে বিদেশের মাটিতে অসভ্যতা। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে রাজ্যে শিল্প সম্ভাবনার কথা তুলতেই দর্শক আসন থেকে টাটা সিঙ্গুরের প্রসঙ্গ। I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajaghat area also. ভালো করে শুনুন, সরাসরি বিদেশের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে মিথ্যেবাদী। দর্শক আসন থেকে উঠলো আরজি কর কাণ্ডের কথাও, মঞ্চ থেকে ছক্কা হাঁকালেন মমতাও, হাসি মুখে বুঝিয়ে দিলেন তিনি গণতন্ত্রের পক্ষে। I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I'll listen. আমিও গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, আর আপনি বিলক্ষণতা জানেন। কিন্তু আমি এটা বিশ্বাস করি, গ্রেটার ফ্রিডম কামস উইথ গ্রেটার রেসপন্সিবিলিটি। তাই আমি বিশ্বাস করি স্থান কাল পাত্র বিচার করে তবে কথা বলা উচিত। ঘরের ঝামেলা রাস্তায় নিয়ে ফেললে যা হয়, গতকাল ঠিক তাই হয়েছে। আচ্ছা আপনি বলুন, এই বাংলায় পরীক্ষিত প্রমাণিত মমতা বিরোধী নেতার নাম কি? যে কজন আছেন তার মধ্যে অধীর রঞ্জন চৌধুরী অন্যতম। শুনুন তো কি বলছেন। যে বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, অধীর চৌধুরীর মতো মমতা বিরোধী আর কজন আছেন? গত কয়েক বছর প্রত্যেকটা ইস্যুতে বিনা আপোষে মমতা আর তার সরকারের সমালোচনা করে গেছেন। তারপরও তিনি বলছেন যা হয়েছে ঠিক হয়নি। তবে অধীরের নিজের দলের প্রদেশ সভাপতি অধীরের পাশে নেই এই ইস্যুতে। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন আরজি করের প্রশ্ন উত্থাপিত হবে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবে না তো কাকে করবে? আসলে গতকাল কি হয়েছে জানেন? বিদেশের মাটিতে মমতা ব্যানার্জিকে বেকায়দায় ফেলার চেষ্টা। কারণ মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত সরকারের বিরুদ্ধে অনেক ক্ষোভ, অনেক অভিযোগ এসএফআই এর আছে। বেশ, তো অভিযোগ থাকবে না এ তো হতে পারে না, আর অভিযোগ থাকলে তা বলা যাবে না এটাও হতে পারে না। কিন্তু বলছি কোথায়? যেখানে মমতা ব্যানার্জি ভারতের প্রতিনিধিত্ব করছেন, ভারতের ইমেজ জড়িয়ে আছে গোটা ঘটনায়। গোটা সভায় আগাগোড়া হাসি মুখেই কিন্তু থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরকম তীব্র আক্রমণের মুখে পড়েও কখনো হাত জোড় করে কথা বলেছেন, কখনো বলেছেন মিষ্টি চকলেট দেওয়ার কথা। I will send the chocolates to you and your ideology. দেখুন, কোনো নেতা বা নেত্রীর প্রতি আমার ব্যক্তিগত কোনো দায়বদ্ধতা নেই, একদম নেই। তবু
গতকালের ঘটনার পর এ কথা না বলে পারছি না, সিনেমার মুন্না ভাইয়ের গান্ধীগিরির কথা আপনাদের মনে না করিয়ে পারছি না। অক্সফোর্ডও দেখলো মমতা ব্যানার্জির গান্ধীগিরি। আসলে বিদেশের মাটিতে এমন একটা অনভিপ্রেত পরিস্থিতি যে হতে পারে, সম্ভবত সফরের আগেই তা আন্দাজ করেছিলেন মমতা। তাই যারা প্রশ্ন তুললেন, নিজের বিরোধী জীবনের ছবি দেখিয়ে মমতাও বিদেশের মাটি থেকেই তাদের এবং তাদের পূর্বসূরিদের জবাব দিলেন। মমতাও প্রস্তুত হয়েই গিয়েছিলেন। This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look. Have a look. How you. This is not a drama platform. Instead of insulting me, you are insulting your own institution. ঠিকই বলেছেন মমতা ব্যানার্জি, নাট্যমঞ্চ নয়। তবে এসএফআই বুঝলে তো, সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তেড়ে ফুড়ে নেমে পড়েছে সিপিএম এর ছাত্র সংগঠনের নেতারা। বিদেশের মাটিতে মমতার কাছে 10 গোল খেয়েও তারা গর্বিত। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না। বিদেশের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রতিনিধি। ভারত সবার আগে, দেশ সবার আগে, দেশ আমাদের সবার মা। আমরা বিদেশের মাটিতে এই মাকে অপমান করতে পারি না। এসএফআই বোঝে না কেন? স্বাভাবিকভাবেই মায়ের অপমান মানে ভারতের অপমান। মমতা ব্যানার্জি ভারতের প্রতিনিধি, মানে ভারত অপমানিত হয়েছে গতকাল লন্ডনে বিদেশের মাটিতে। বাক স্বাধীনতার ধ্বজাধারী প্রশ্নকর্তারা সেটা বোঝেন? এই বিরোধীদের কাছে প্রশ্ন করছে আমি, আপনাদের কাছে দেশের সম্মান ম্যাটার করে না? 34 বছর বাংলায় ক্ষমতায় থাকা বামেরা এখন শূন্য। একের পর এক নির্বাচনে খাতা খুলতে পারে না। আরজি কর নিয়ে বামেরা কম চেষ্টা করেনি, ব্যর্থ। যাদবপুর ধরার চেষ্টা করলো, হলো না। তারপরও হারাকিরি হলো না তো। পোড় খাওয়া রাজনৈতিক মমতা আবেগ বশে রেখে পাল্টা বার্তা দিয়েছেন অক্সফোর্ডের মঞ্চ থেকে। If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. দেখুন, মমতাকে অপদস্থ করার ইচ্ছে এসএফআই এর থাকলেও দুধে রাজনীতিকের মতো ব্যবহার করেছেন মমতা ব্যানার্জি। আমি সমস্ত অভিযোগ তা সত্যি না মিথ্যেই তর্কেই ঢুকবো না। অভিযোগের সত্যাসত্য প্রমাণ হওয়া খুব প্রয়োজন, তাকে রুল আউট করা যায় না। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে গতকাল এসএফআই, তাতে রাজনৈতিক ডিভিডেন্ড কার হলো? দেখুন, শুনুন ভালো করে, এক্ষুনি শুনলেন। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই শক্তিশালী করার বার্তা দিচ্ছেন মমতা অক্সফোর্ডে দাঁড়িয়ে। আর তখনই অক্সফোর্ডে প্রশ্ন তুলতে শুরু করলেন আর এক দল দর্শক। সোজা ব্যাটে তাঁদের বাউন্সারও বাউন্ডারির বাইরে পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী। I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. আবারও খানিক একসঙ্গে রাম বাম। যে গেরুয়াপন্থীদের মমতা বার্তা দিলেন, তারা কি বলছেন? অক্সফোর্ডের কাণ্ড কারখানায় বঙ্গ বিজেপি আড়াআড়ি 2 ভাগ। দিলীপ শ্রমিকদের মুখে 2 রকম কথা। না, মমতা ব্যানার্জির কাছে কোনো উত্তর নেই। এখানে তো ধমকে চমকে বন্ধ করে দেন, সাংবাদিককে বার করে দেন, কিন্তু লন্ডনে তো সেটা হবে না। কিন্তু এটাকে আমরা সমর্থন করি। আমাদের বিরোধী দলের ওপরে যদি মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, বা যে কোনো ভারতীয় ব্যক্তিত্ব যদি বিদেশ সফরে থাকেন, তার সমালোচনা করাটাও রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে না। দেশের সম্মান নষ্ট বলছেন খোদ বিরোধী শিবিরের একাধিক নেতা। বামেদের তুলোধনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বইয়ে দিয়েছে তৃণমূল। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবেই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে।
এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের এই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো। তৃণমূল বলছে অক্সফোর্ডে যা হয়েছে তা দেশের অপমান। এর আফটার শক যে কি হবে সিপিএম এর নেতারা কবে বুঝবেন? সমালোচনায় কোণঠাসা হয়েও তাদের দাবি, যা করেছি বেশ করেছি। 190 বছরের পরাধীনতাকে যিনি আবেগে আপ্লুত হয়ে ঐতিহ্য বলে মনে করেন, তার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াবে এসএফআই। এটাই এসএফআই, এবং আমি মনে করি স্যালিউট জানানো উচিত। মুখ্যমন্ত্রী সে ধক হবে না। বাংলার মানুষ আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে গেছে এই কারণে যে আমাদের মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে পারেননি, তিনি কথা ঘোরানোর চেষ্টা করেছেন এবং পাল্টা তার দলবলরা বাজার গরম করার চেষ্টা করেছেন। লজ্জায় মাথা হেঁট হচ্ছে কার? আমাদের বাংলার। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন ঘরের কথা এভাবে হাটের মাঝে নিয়ে গিয়ে আসলে নিজেদেরই খেলো করলো সিপিএম এসএফআই। আমাদের সূত্র বলছে বিদেশের মাটিতে হাতে গোনা 2-4 জন যে এমনটা করতে পারেন তা আগে থেকে খবর ছিল। তাই শত অভব্যতা আর বিরোধিতার মাঝে পড়েও মাথা ঠান্ডা রেখে বিরোধীদের 10 গোল দিয়েছেন মমতা। হ্যাঁ, 10 গোল। এই জন্য বলছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির লাইন ধরে এগিয়েছেন এবং সিম্প্যাথি মমতা বন্দ্যোপাধ্যায়ই পেয়েছেন। এক মহিলাকে বিদেশের মাটিতে আক্রমণ করা হলো, সিম্প্যাথি কে পেল? এসএফআই হারাকিরি করলো না। 2011 সালের পর রক্তক্ষয় হতে হতে রাজ্যে বামেরা রক্তাল্পতায় ভুগছে, অ্যানিমিক। তখন বিদেশের মাটিতে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে হেনস্থার চেষ্টা আদৌ ভালোভাবে নেবে বাংলার মানুষ? বাংলার মানুষ আরজি কর কাণ্ডের পরই, যে আরজি কর নিয়ে তারা প্রশ্ন করলেন লন্ডনে অক্সফোর্ডে, সেই আরজি কর পর্বের পরেই বামেদের রিজেক্ট করেছে। 6-0 ছিল উপনির্বাচনের ফল আরজি করের পরপরই। 0 থেকে ফেরা আদৌ কি সম্ভব হবে বিদেশের মাটিতে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে? আর কতটা পথ চললে বামেরা বুঝবে যে কি করলে 0 থেকে 1 হওয়া যায়? অক্সফোর্ডের ভাষণ শেষে সেই জবাবটাই বোধহয় দিয়েছেন মমতা ব্যানার্জি। If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. You have to go 100 miles. You have lost yourselves. Your credentials lost. But my credentials, only I bow down my head to all of you. আমার কিংবা আপনার বাড়ির কোনো অশান্তি যদি বাড়িতে না মিটিয়ে আমরা পাড়ার রকে, পাড়ার মোড়ে, অফিসের কেবিনে নিয়ে আসি, সেটা কি কখনো কাম্য? সেই সমস্যা, সেই অশান্তির সমাধান সম্ভব নাকি তা বাড়িতে মিটিয়ে নেওয়াই ভালো? আমি আবার বলছি, অভিযোগ থাকতেই পারে, অভিযোগ থাকলে অভিযোগ বলা উচিত, কিন্তু অভিযোগের সত্যাসত্য যাচাই এগুলো নিজেদের ঘরের মধ্যেই রাখা উচিত। গতকাল যা হয়েছে অক্সফোর্ডে তা ঠিক ঘরের অশান্তিকে কলতলায় নিয়ে ফেললে যা হয় তাই হয়েছে, যাতে সম্মানহানি ওই বাড়ির প্রত্যেক সদস্যের হয়েছে, এসএফআই এরও হয়েছে, কারণ তারাও এই বাংলায় বাস করেন, এই দেশে বাস করেন। হ্যাঁ, আর এই আবেগ, জাতীয় আবেগ নিয়ে টানাপোড়েনের মাঝেই বাঙালির আবেগ আবার তলানিতে। বাঙালির আবেগ নিয়ে ভাবেটা কি বলুন তো? আবার ছেলে খেলার অভিযোগ এই আবেগ নিয়ে। বাঙালির ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টার অভিযোগ। তোলপাড় সংসদ, কেন্দ্রের বিজেপি সরকারকে বারবার বাঙালি বিরোধী বলে প্রচার করেছে তৃণমূল। আরও একবার সেই অভিযোগ তুলল রাজ্যের শাসক দল। এবার স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদানকে অগ্রাহ্যের অভিযোগ। কালা পানি আন্দামান, দেশের স্বাধীনতা চেয়ে লড়াই করা সংগ্রামীদের সেখানেই পাঠাতো ব্রিটিশরা। সেলুলার জেলে বন্দীদের প্রায় 68% ছিলেন বাঙালি। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্র বলেছে, সেলুলার জেলে বসবে না বিপ্লবী উল্লাসকর দত্ত
বারিন ঘোষের আবক্ষ মূর্তি। শুরু হয়ে গিয়েছে রাজনীতির চাপানুতর। সালটা 1875। ব্রিটিশদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল সিপাহীরা। সেই মহাবিদ্রোহের পরেই ব্রিটিশ বিরোধীদের সাজা দেওয়ার নতুন উপায় খুঁজে বের করেছিল শাসক। কালা পানি, আন্দামান। ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হতো বীর বিপ্লবীদের। যেমন পাঠানো হয়েছিল বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, চট্টগ্রাম যুব বিদ্রোহের সর্বকনিষ্ঠ বিপ্লবী কিশোর সুবোধ রায়দের। বাঙালির গৌরবময় ইতিহাসের অংশ এই সেলুলার জেল। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার লড়াই সবটাই কিন্তু বাংলা থেকে হয়েছিল। কোনোদিন যদি আন্দামান নিকোবর জেলে যাও, দেখবে যত নাম আছে তার মধ্যে 90% নাম হচ্ছে বাংলার। এই সেলুলার জেল নিয়ে সংসদে প্রশ্ন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জবাবে কেন্দ্র জানিয়েছে, সেলুলার জেলে বন্দী 585 জন বিপ্লবীর মধ্যে 398 জন ছিলেন অবিভক্ত বাংলার। আন্দামান সেলুলার জেল এখনো জাতীয় সৌধ নয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে নেই এই ঐতিহাসিক জেল। 2018 সালে এই সেলুলার জেল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটিশ লেখকদের রেখে যাওয়া তথ্য অনুযায়ী আন্দামানের সেলুলার জেলেই বিপ্লবীদের ওপর সবচেয়ে নৃশংস অত্যাচার হয়েছিল। সেই ইতিহাসের চিহ্ন ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেও জাতীয় সৌধ হয়নি সেলুলার জেল। এই জেলেই বন্দী ছিলেন মুক্তিকামী শত শত বাঙালি তরুণ। সেলুলার জেলে সীমাহীন অত্যাচার চলেছিল বিপ্লবী উল্লাসকর দত্তের ওপর। জেল ভেঙে পালাতে সক্ষম হয়েছিলেন একমাত্র বাঙালি বিপ্লবী বারিন ঘোষ। এবার কেন্দ্র জানালো, এদেরও মূর্তি বসবে না সেলুলার জেলে। 27 তারিখ যে প্রশ্ন আমার ছিল, আমি জানতে চেয়েছিলাম যে বিপ্লবী উল্লাসকর দত্ত এবং বিপ্লবী বারিন ঘোষ তাদের আবক্ষ মূর্তি সেলুলার জেলে আছে কিনা এবং কোনো পরিকল্পনা আছে কিনা। না থাকলে একেবারে মানে যাকে বলে দেওয়া হয়েছে না, মানে বড় করে একটা না। কেন্দ্রের এই জবাব সামনে আসতেই শুরু হয়েছে রাজনীতির তরজা। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দলের সদস্য হিসেবে রাজ্যসভায় এসেছেন এবং সেই দলটি যার গর্ভ থেকে জন্ম নিয়েছে তার নাম কংগ্রেস, তারা বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে, বাঙালি বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছেন। সুতরাং এই প্রশ্ন তোলার অধিকার তো নিশ্চয়ই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আছে, কিন্তু কতটা নৈতিক এবং রাজনৈতিক সেটা বিচার্য বিষয়। সেলুলার জেলে বহু বাঙালি বিপ্লবী অন্তরীণ ছিলেন, বহু বাঙালি, বেশিরভাগই বাঙালি। একবার সেলুলার গেলে জেনে দেখবেন বহু বাঙালি। কিন্তু এই সরকার সেখানটা শুধুমাত্র সাভারকারের ঘরটাকে গুরুত্ব দিয়েছে, বাকি ঘরগুলোকে গুরুত্ব দেয়নি। সেলুলার জেলে গিয়ে বীর সাভারকারের সেলে গিয়ে প্রার্থনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। তৃণমূলের প্রশ্ন, বাঙালি বিপ্লবীদের সম্মানের ক্ষেত্রে কেন্দ্র এত নীরব কেন? এই সরকার আদ্যপান্ত বাঙালি বিরোধী, আর দেশের স্বাধীনতার লড়াইয়ের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা ছিল না। তোরের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেছে এরা বাংলার মানুষকে, বাঙালিকে, উল্লাস দত্ত, বারিন ঘোষের মতো বিপ্লবীদের কি চোখে দেখে। বছর ঘুরলে ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2021-এর ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধী স্লোগান ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। এবার কি তবে রাজনীতির ইস্যু হবে আন্দামান? বাংলার কথা বলছি আর বাংলার খবরের দিকে তাকাবো না, তা তো হতে পারে না। বাংলার আবেগ ইতিহাস করতে চাইছে কেন্দ্র, এই অভিযোগ উঠছে ইতিমধ্যেই, দেখলেন। কিন্তু বাংলার আবেগ কি বোমাগুলিতে সীমাবদ্ধ বলুন তো? কেন এমন হয়? কেন ভাটপাড়া বদলায় না? কেন জগদ্দল বদলায় না? যখনই এই জায়গাগুলোর নাম নিই তখনই গুলি আর বোমা ছাড়া অন্য কোনো প্রসঙ্গ থাকে না। আমি নিজেও অবাক হই, কেন? ওখানে কমিশনারেট তৈরি হলো, কমিশনার বদলালো এতবার, কিচ্ছু পরিস্থিতি বদলালো না। সবাই ফেল, ডাহা ফেল। এখন আমাদের কলকাতার যিনি মহানাগরিক সিপি, তিনি ওখানকার কমিশনার ছিলেন, কম চেষ্টা করেননি, কিচ্ছু করতে পারেননি। এই জায়গাগুলো বদলানোর নয়।
কেন? রাজনীতির ঘোলা জল? না হলে দুদিনে 3 বার? অবশ্য এটা তলব। জগদ্দল গুলিকাণ্ডে পুলিশে হাজিরা না দিয়ে এবার হাইকোর্টে ছুটলেন অর্জুন সিং। অভিযোগ করলেন তিনি বিরোধী দলের নেতা হওয়ার কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে। তার বাড়ির সামনে বোমাবাজি, একাধিকবার গুলি চলেছে এলাকায় এবং তাকেই ডেকে পাঠাচ্ছে পুলিশ। এদিকে আজকালের মধ্যেই অর্জুন গ্রেফতার হবেন বলে জোর গলায় বলছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। জি 24 ঘন্টায় যার পাল্টা উত্তর দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। বৃহস্পতিবার 2 বার, শুক্রবার আরও 1 বার। জগদ্দল গুলিকাণ্ডে দুদিনে 3 বার পুলিশে তলবের পরেও থানার দিকে পা বাড়াননি অর্জুন সিং। তার বদলে এবার কলকাতা হাইকোর্টে ছুটলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। বুধবার রাত 10:30 নাগাদ গুলি চলে জগদ্দলে। মেঘনা জুট মিলের সামনে শ্রমিকদের বচসায় 7 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লাগে সাদ্দাম হোসেন নামে এক তৃণমূল কর্মীর। খবর পেয়ে সেখানে যান 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। ঘটনাস্থলে যান তৃণমূলের আর এক নেতা ফিরোজও। অশান্তির সময় তাদের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ঘটনাস্থল অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন থেকে ঢিল ছোড়া দূরে। রাতে তিনি এলাকায় যেতে আরও তপ্ত হয় পরিস্থিতি। এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই বারবার পুলিশের তলব। এই অবস্থায় শুক্রবার হাইকোর্টে ছুটলেন অর্জুনের আইনজীবী। দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতে তিনি বলেন, বিরোধী দল করেন বলেই আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। রাতে পুলিশ বাড়িতে হানা দিচ্ছে। মামলার অনুমতি দিলেও দ্রুত শুনানি নিয়ে আগ্রহ দেখাননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর মধ্যেই অর্জুনকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। উনি জানেন অর্জুন আজ নাহলে কাল অ্যারেস্ট হবে, তাই যখন এটা বলেছেন উনি যে অ্যারেস্ট করা যাবে না, আমরা দেখে নেব, খুব ধীমে সুরে বলছিলেন। সে কথা আছে না, অশ্বতম হত ইতি গজ। তো উনি যে কথাটা বলেছেন খুব ধীরে সুস্থে বলেছেন, কেন উনি জানেন অর্জুন আজ হোক কাল হোক পরশু হোক অর্জুন গ্রেফতার হবেই। এই মূর্খরা জানে না আমার লাইফ কোথায় কি আছে, এই মূর্খদের জানার কথাও না। তো 2019 সাল থেকে মমতা ব্যানার্জি আমাকে গ্রেফতার করতে করতে আজ পর্যন্ত পারলেন না। আর তারপরে এর দায়িত্ব নিয়েছে আমাকে গ্রেফতার করবে। তো আগে সব তথ্যগুলো জেনে নি আর তারপরে গ্রেফতারের করা ভাববে। সূত্রের খবর, এই মুহূর্তে ব্যারাকপুরে নেই অর্জুন। ব্যক্তিগত কাজে পড়শি রাজ্য বিহারে গিয়েছেন। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে তাকিয়ে শাসক বিরোধী সব পক্ষ। আমার না ওদের জন্য খুব কষ্ট হচ্ছে, ওরা যাদের ওই লোহার বাড়িতে থাকতে হবে। আপনি জানেন আজই এই বাংলার বেশ কয়েকটা জেলার টেম্পারেচার 39 ডিগ্রি সেলসিয়াস, 40 ছুলো বলে। টেম্পারেচার ছেড়ে দিন, কি অবস্থা গরমে তা তো আর মুখে বলে দিতে হয় না। এই রকম একটা অবস্থায় যদি লোহার খাঁচায় আপনাকে থাকতে বলা হয়, পারবেন? যার পায়ের তলায়, মাথার ওপরে, ডান দিকে বাঁদিকে সবটা লোহা, এই গরমে পা রাখা যাবে তেতে থাকা ওই লোহার ঘরটায়? হ্যাঁ, জানলা দরজার ব্যবস্থা করা হয়েছে, ঠিক ঠিক ধরেছেন। আমি হাওড়ার ভাগাড়ের ওই ভিটে হারাদের কথা বলছি। ওদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কন্টেনারের আয়োজন করা হয়েছে, তাতে জানলা দরজার বন্দোবস্ত হয়েছে, ফ্যান ট্যান লাগানো হবে। কিন্তু সূর্যের প্রচণ্ড তেজে কি করবে ওরা? এই বাস্তু ভিটে হারানো লোকজন থাকতে পারবেন ওখানে? তার থেকেও বড় প্রশ্ন কি জানেন, ওরা গরমে থাকতে পারবো কি পারবো না এসব ভাবছেনই না। ওরা ভাবছেন একবার যদি লোহার ঘরে ঢুকে পড়েন তাহলে যেটুকু ভিটে তাদের ছিল সেটাও হাতছাড়া হবে। হ্যাঁ, বাস্তু ভিটেটা হারিয়ে যাবে, আর সেই ভয়ে কন্টেনারের দিকে পা বাড়াচ্ছেন না কেউ। তারা এলাকা ছাড়তেই চাইছেন না, খোলা আকাশের নিচে বসে থাকবো তাও ভালো। ঠিক এটাই অবস্থা। কিন্তু পরীক্ষা নিরীক্ষার জন্য জায়গা খালি করা দরকার, ওই যে সয়েল টেস্টিং হবে। তাই ভাগাড়ের ধসে ক্ষতিগ্রস্তদের বোঝানোর চেষ্টা করছে প্রশাসন। এদিকে পানীয় জলের সরবরাহেও আংশিক সমস্যা আবার হচ্ছে, কারণ সরবরাহ স্বাভাবিক করতে গেলে আরও কিছু কাজকর্ম মেরামতির দরকার। সেই কারণেই তাহলে ভাবুন, বিকল্প কন্টেনারে ভরসা নেই, বাস্তু ভিটে হারানোর ভয়ে
ভিটেহারা হাওড়ার ভাগাড়ের মানুষের। হাওড়ার বেলগাছে ভাগাড়ে ব্যাপক ধসের জেরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে বসবাসের অযোগ্য। তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেছে সরকার, আনা হয়েছে কন্টেনার, স্কুলেও রাখার বন্দোবস্ত হয়েছে, কিন্তু বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় অন্যত্র যেতে নারাজ তারা। ভয় পাবো না, আমাদের যদি এখানে সরিয়ে দেবে তাহলে পরে বলবে কি এখানে থাকতে হবে না, তোমরা যাও, এখানে বলবে থাকতে হবে না। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি যে হতে পারে সরকার আমাদেরকে নাও দিতে পারে। প্রশাসনকে যদি এরা সহযোগিতা করে আমার মনে হয় এদের জন্য ভালো হবে এবং নিজস্ব বাসস্থানেরও ব্যবস্থা হবে। ভবিষ্যতে যে ঘর তৈরি করে দেওয়া হবে এমন আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং এখানকার মানুষজনের সাথে সেজন্য বারবার আলোচনা করা হচ্ছে। এদিকে জল সরবরাহেও আংশিকভাবে বিপত্তি তৈরি হয়েছে হাওড়া পুরসভার সামনে। বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার ফলে এই এলাকাতে যে ড্রেনেজ সিস্টেম ছিল সেই ড্রেনেজ সিস্টেম একেবারেই বলা যায় যে নষ্ট হয়ে গিয়েছে। নিকাশির জল আটকে যাচ্ছে এলাকায়, নোংরা কালো জল, সঙ্গে দুর্গন্ধে নাজেহাল স্থানীয়রা। জল যাও পেলাম, 2-3 দিন ধরে জল দিচ্ছে, এখন অসুবিধা হচ্ছে না সেইটা, কিন্তু এখন প্রবলেম হচ্ছে এই জল ধসের জন্য, এই পচা জল পাড়িয়ে সারাক্ষণ যাওয়া আসা, বাড়ির মধ্যে জল ঢুকে আছে। পুরসভার কল থেকে জল পড়ে আরও জমছে জল, তাতে নতুন করে বিপদের আশঙ্কা। এখানে সন্ধ্যার যে জল, সেই সন্ধ্যার জল বন্ধ রাখা হবে যতদিন না পর্যন্ত এখানে ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ হয়, ততদিন এই সন্ধ্যার জল সরবরাহ করা হবে না। হাওড়া উত্তরের বিধায়কের দাবি কেএমডিএকে জানানো হয়েছে, মাটি পরীক্ষা করে ড্রেন তৈরি করতে সময় লাগবে। আমরা আমাদের তরফ থেকে বসে না থেকে আমরা এই ড্রেন কাটানোর একটা ব্যবস্থা করছি। আমি জানি এতে সুরাহা হবে না, কিন্তু তবুও মানুষ যাতে একটুখানি স্বস্তি পায় তার একটা ব্যবস্থা চলছে। সামগ্রিকভাবে হাওড়া ভাগাড়ে ধসের জেরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই এলাকাবাসীর। আমি একদম নিয়ম মেনে চলি, প্রত্যেক দিনের মতোই কয়েকটা গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে। জোড়া ভূমিকম্পে তছনছ মায়ানমার, কমপক্ষে 144 জনের মৃত্যু, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। থাইল্যান্ডের ব্যাংককেও ভূমিকম্পের প্রভাব। আরজিকর মামলায় আদালতে সিবিআই রিপোর্ট, গণধর্ষণের ঘটনা নয়, তদন্ত তাই বলছে আদালতে জানালো সিবিআই, পুনরায় তদন্তের বিরোধিতায় রাজ্য। অক্সফোর্ডে বক্তৃতার মাঝে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, কেলা কলেজের পোস্টার হাতে চিৎকার কয়েকজন এসএফআই সমর্থকের, এটা রাজনীতির মঞ্চ নয়, জবাব মুখ্যমন্ত্রীর। হিন্দু ভোট টানতে এবার আসরে মিঠুন, বাংলায় 9% হিন্দু ভোট দেয় না, হিন্দু ভোট টানতে সওয়াল মিঠুনের অস্তিত্বের লড়াই, মন্তব্য মহাগুরু। ওটা নয় তো, এই তোর ফার্মাসিলে যে 10% হচ্ছে, সেই 10% হচ্ছে বুঝতে নেই। অত খুঁজলে হয় দিদি, আমাদের থাকবে কটা বাবা? আমরা আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে ঠিকাদারের সঙ্গে দর কষাকষি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বিজেপি নেতাদের সৌজন্যে কদিন আগেই এই ভিডিওটা এক্ষুনি যা দেখলেন তা সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে। বিষয়টা নিয়ে খুব প্রত্যাশিতভাবেই বিরোধীরা রেড়ে করে ময়দানে নামেন, এমন সুযোগ কেউ হাতছাড়া করবে না। সে ঘটনার রেশ এখনো কাটেইনি। আরও একটা দারুণ খবর, কাটমানির খবর। এবার অভিযোগের ঠিকানা কোচবিহারের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুর গ্রাম। স্থানীয় বাসিন্দা গোবিন্দ বর্মন মাথার ওপর পাকা ছাদের স্বপ্ন পূরণ করতে বাংলার বাড়ি প্রকল্পে নাম লেখান। উপভোক্তাদের তালিকা তার নাম ওঠে, কারণ তিনি সঠিক প্রাপক। রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো প্রথম কিস্তির 30,000 টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে। সেই টাকা দিয়ে ইটও কিনে ফেলেছেন, থরে থরে সাজানো ইট, বাড়ি তৈরি হবে সেই আশায়। কিন্তু বাড়ির কাজ এখনো শুরুই করতে পারেননি গোবিন্দ বর্মন। কেন? ওই কাটমানি। অতীতে যখনই কাটমানির অভিযোগ উঠেছে, নাম জড়িয়েছে কোনো না কোনো তৃণমূল নেতার, 2-1টা ব্যতিক্রম ছাড়া। এবারও তৃণমূল নেতা, এবারও গরিব এক গ্রামবাসীর কাঠকড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি।
তা বাড়ি তৈরির জন্য সরকারি টাকা পেতে কত কাটমানি খেয়েছেন স্থানীয় নেতা? অভিযোগ মতো 10%? না। 20 মানে 20%? না। তাহলে 30, 30? ধুর, 50% কাটমানি খেয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ তাই কোচবিহারের এই প্রত্যন্ত গ্রামে 50% কাটমানি। বাড়ি তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকার পরিমাণ 30,000। অভিযোগ সেই টাকা থেকে স্থানীয় তৃণমূল নেতাকে দিতে হয়েছে 15,000, অর্থাৎ 50% কাটমানি। তারপরেও কিস্তির টাকা মেলেনি। মাটির বাড়ির সামনে দাঁড়িয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না অসহায় গোবিন্দ বর্মন। ঘটনাস্থল কোচবিহারের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুর গ্রাম। সেই গ্রামেই গোবিন্দ বর্মনের কাঁচা বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও বাড়ি বানাতে পারেননি। অভিযোগ দ্বিতীয় কিস্তির 30,000 টাকার জন্য তার থেকে 50% কাটমানি নেন তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মন। এর আগে বলছিল যে 30,000 টাকা না দিলে পরে টাকাটা পরের কিস্তির টাকা ঢুকবে না, কিন্তু এখন বলছে, এখন ওর বাড়িতে আমি প্রতিদিন যাই, এখন বলছে দেরি আছে, কিংবা লেট আছে, পরের কিস্তির টাকা ঢুকতে একটু দেরি হবে। কিন্তু আপনি ঘরের কাজ শুরু করেছেন? না, আমি এখনো ঘরের কাজ শুরু করতে পারিনি। যার বিরুদ্ধে অভিযোগ, সে মিলন বর্মন বলছেন গোটাটাই নাকি অপপ্রচার, একটা টাকাও তিনি নেননি। পুরোটা ভিত্তি নারীটা আমরা চ্যালেঞ্জ করলাম যে এটা আমরা প্রমাণ করে দিব যে তাকে একদম সাজানো ভাবে এই নাটকটা করা হয়েছে। এটা পুরোপুরি একটা বিজেপির ষড়যন্ত্র এবং চক্রান্ত। তাদের এখন জনসম্মুখে আসার মতো রাস্তা নেই বলে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে। অভিযুক্ত যে যুক্তি সাজান না কেন, বিতর্ক থামে? এটাই তো সিস্টেম, থাম রুল। এভাবেই তো তৃণমূল কংগ্রেস এই প্রকল্পকে চালাচ্ছে, আর সেই জন্যই তো বিভিন্ন সময় টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে। 100 দিনের কাজ, সেখানে দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করবে, তৃণমূল সুপ্রিম কোর্ট এসে সেটা স্বীকার করবে, আর সেই দুর্নীতির টাকা উদ্ধার হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সেই টাকাটা আবার দেওয়া হবে কোথা থেকে? মানুষের ট্যাক্স পেয়ারের টাকা থেকে সেটা দেওয়া হবে। এটা চলতে পারে নাকি কোনো জায়গায়? রাজনৈতিক আকচাকচির মধ্যেই আপাতত পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছেন গোবিন্দ বর্মন। লিখিত অভিযোগের ভিত্তিতে মৌখিক আশ্বাসও পেয়েছেন। এবার কি মাথার উপর পাকা ছাদ পাবেন নিরীহ এই গ্রামবাসী, নাকি নতুন কেনা ইটগুলো এভাবেই পড়ে থাকবে? আবাস নিয়ে অভিযোগ নতুন নয়। হ্যাঁ, নতুন যেটা আমাকে অবাক করেছে তা হলো কাটমানির পার্সেন্টেজ। 50%, 10, 20, 30 অবধি শুনেছি এতদিন। 50%, 50% কাটমানি, আধা আধি। বাহ! তবে শাসক শিবির এটাকে বিচ্ছিন্ন তকমা দিয়ে দেখতেই পারে, ফলাও করে বলতেই পারে এটা তো সার্বিক ছবি নয়। ঠিক, এটা আংশিক ছবি, কিন্তু এই 50%-এর ছবিটা শাসকের ভাবমূর্তির 100% ক্ষতি করছে না তো। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দ দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও নতুন করে এই টাকা দেওয়ার কাজটা শুরু করেছে তো রাজ্য। রাজ্যের টাকায় অনেক মানুষের মাথার উপর পাকা বাড়ি হয়েছে, সত্যি তো। অনেকে পেয়েছেন তো টাকা। বাংলার বাড়ি প্রকল্পের কিস্তির টাকা পেতে চলেছেন আরো অনেকে। তাই কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি রাজ্যের কাছে কলার তুলে বলার মতো এটা বিষয়, কেন্দ্র দিচ্ছে না কিন্তু আমরা দিচ্ছি। কিন্তু এই 50% কোট আনকোট বিচ্ছিন্ন ঘটনায় সেই প্রচার ধাক্কা খাবে না তো? অবশ্য প্রচারটা আগে বলে দিই, 26-এর ভোটের অন্যতম হাতিয়ারই করতে চলেছে তৃণমূল এই প্রচারটাকে। মানে কেন্দ্র দেয় না, বিজেপি দেয় না টাকা, আটকে রাখে। আপনাদের টাকা বিজেপি দেয় না, কিন্তু আমরা দিই। এটাই তৃণমূলের 26-এর প্রচার। 24-এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করেছে তৃণমূল। 100 দিনের কাজ, আবাস থেকে গ্রামীণ রাস্তা তৈরির প্রকল্পের টাকা না দিয়ে কেন্দ্রের মোদী সরকার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ তোলে রাজ্যের শাসক দল। এমনকি বরাদ্দ বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নাতে বসেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল থেকে 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্ণা। ভোট মেশিনে এর ফলও পায় জোড়াফুল শিবির। 24-এর ভোটে তৃণমূলের ঝুলিতে যায় 29টি আসন, সেখানে বিজেপির আসন কমে হয় কটা? 12। কংগ্রেসের হাতে মাত্র একটা আসন, আর বামেরা যথারীতি 0। রাজনৈতিক মহলের মতে 26-এও বঞ্চনা অস্ত্র হাতছাড়া করবে না তৃণমূল। কয়েকদিন আগে দিল্লিতে একান্ত আলাপচারিতায় অভিষেক ব্যানার্জি স্পষ্ট করেছেন সে কথা। কেন্দ্রের বঞ্চনায় ভর করে তারা এগোবেন 26-এর দিকে অন্যান্য ইস্যুর সঙ্গে। তবে এরই সঙ্গে জুড়ে যাবে প্রতিশ্রুতি পালনের প্রচার। কেন্দ্র টাকা না দিলে টাকা দেবে রাজ্য। অতীতে এই আশ্বাস বারে বারে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। যদি প্রাপ্য টাকা না পাই আমরা ব্যবস্থা করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় 37,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মহিলাকে যদি লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, 8,000 কোটি টাকা খরচা করে 100 দিনের বকেয়া পাওনা হবে। শুধু কথার কথা নয়, ইতিমধ্যেই প্রায় 12 লক্ষ পরিবারের হাতে 100 দিনের কাজ আর বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি টাকাও দেওয়া হবে। সেই সঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা পাবে আরো 16 লাখ পরিবার। সুতরাং কথা দিলে তৃণমূল কথা রাখে, কথার খেলাফি তৃণমূল করে না। এই একটা বাক্যকে ঘিরে গ্রামে গ্রামে দরজায় দরজায় ঘুরবে তৃণমূল। এটাই কৌশল। কেন্দ্রীয় বঞ্চনার সঙ্গে প্রতিশ্রুতি পালনের বিষয়টিও 26-এর ভোট প্রচারে অন্যতম অস্ত্র জোড়াফুলের। একদিকে বঞ্চনা, অন্যদিকে প্রতিশ্রুতি, এই দুই ইস্যুকেই 2026-এর বিধানসভা নির্বাচনে মূল হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস, মনে করছে রাজনৈতিক মহল। 24-এর ভোটের পর 1 বছর পেরোতে চলল। 1 বছর পর আবার 26-এর ভোট। তার আগে কেন্দ্রীয় বরাদ্দ আর তা নিয়ে বঞ্চনার অভিযোগে এখনো রাজ্য রাজনীতি তপ্ত। আমাদের দাবি সবসময় থাকবে বাংলার বঞ্চনার বিরুদ্ধে, এবং বাংলাকে বঞ্চনা করার যে কোনো অধিকার কেন্দ্রীয় সরকারের নেই, এই কথা আমরা বারবার বলবো। আর বাংলার মানুষের সেই কথা সোচ্চারে বলবে, যে কারণে বিজেপি এখানে ত্যায্য হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ এতটা মূর্খ কিংবা রাজনৈতিকভাবে অচেতন নয়। তারা দুর্বল তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল, মানে বজ্রকঠিন সংগঠন সিপিআইএম এর তাদের উপরে ফেল। মুখ্যমন্ত্রী এই যে মঞ্চ থেকে দাঁড়িয়ে কাউকে গরু দিয়ে দিচ্ছেন, ছাগল দিয়ে দিচ্ছেন, মুরগির ছানা দিয়ে দিচ্ছেন, কার টাকা? পিএম অজয়ের টাকা, প্রকল্পের টাকা, কিন্তু নামটা কেউ জানতে পারছে না। আমরা বলছি হিসাব দাও, টাকা নাও। তৃণমূল বলছে আমরা টাকা নেব, ওটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। একটু আগে আপনাদের বেশ কয়েকটা ভিডিও দেখালাম, ওই কাটমানির ভিডিও, কিন্তু আপনি নিজে নিশ্চয়ই সংবাদ মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ামে বেশ কিছু ভিডিও দেখেছেন যা আপনাকে নাড়া দিয়েছে এবং আপনি জানতে চান সেই ভিডিওগুলোর সত্যাসত্যি। হ্যাঁ, মোথাবাড়ির টেনশন নিয়ে যে ভিডিও আপনি দেখেছেন, নেট পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, যেগুলো সরগরম করেছে সোশ্যাল মিডিয়ার গোটা চত্বরকে, সেই ভিডিও নিয়েই কথা বলছি আমি। আর আমি যা বলবো সত্যি বলবো, কারণ এই ভিডিওর অনেকগুলোই ফেক, পুরনো বাংলাদেশের ভিডিওকে মোথাবাড়ির ভিডিও হিসেবে চালান করার চেষ্টা করছে কেউ বা কেউ। ফিসফিসে গলায় চর্চা চলছে। সত্যি এই নিয়ে সাহস করে খবর দেখানো না, কেউ এগিয়ে আসছে না। দুই গোষ্ঠীর সংঘর্ষে কার দোষ বেশি, কোন ভিডিওটা সত্যি, দাড়িপাল্লায় মাপার চেষ্টা চলছে, কিন্তু উত্তর নেই। উত্তর দেব আমি। ইতিমধ্যেই গোটা ব্যাপারটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। মোথাবাড়ির ঘটনা,
আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে মোথাবাড়িতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। আর গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় মোথাবাড়ির নামে যে ফুটেজ ঘুরছে সে বিষয়েও হাইকোর্টকে জানিয়েছে রাজ্য। রাজ্য কি বলেছে? অশান্তির ঘটনা নিয়ে দু ধরনের ভিডিওই ঘুরপাক খাচ্ছে। মানে সত্যি কিছু ভিডিও যা ঘটেছে, যা বাস্তব, আর বাকি ভিডিও ফেক, নকল, চালানো হচ্ছে মোথাবাড়ির নামে। আজ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে প্রত্যেকেই শান্তি চায়। দায়িত্ববান সংবাদ মাধ্যম হিসেবে শান্তি তো আমরাও চাই। সর্বত্র শান্তি বজায় থাকুক বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ছবিটাও, বিশেষ করে রামনবমীর ঠিক আগে। তাই ফেক ভিডিও যারা ছড়াচ্ছেন তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই তো? সামনেই একটা উৎসব, হিন্দু জাগো বলে অনেকেই চিৎকার করছেন। রামনবমীর আগে ফেক ভিডিও ছড়ানোর পিছনে নির্দিষ্ট অঙ্ক কাজ করছে না তো? বৃহস্পতিবার দুপক্ষের সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়ায়। ভাঙচুর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ গুলি ফায়ার করছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, কিন্তু শুক্রবার তার আঁচে নতুন করে উত্তেজনা ছড়ায় ইংরেজ বাজারে। মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে ইংরেজ বাজারের বাঁধাপুকুরে পথ অবরোধ শুরু করে বিজেপি। পুলিশ যেতেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ। শূন্যে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মোথাবাড়ি কাণ্ডের জল গড়িয়েছে আদালতেও। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মালদার জেলা শাসক এবং পুলিশ সুপারকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে বুধবারের মধ্যে। রাজ্যকে ফেসবুক লাইভ ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে হবে। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, ঘটনার স্পর্শকাতরতা দেখে মনে হয় রাজ্যের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা। এই মুহূর্তে কেন্দ্রের ভূমিকা আছে বলে মনে হয় না। আমরা সবাই চাই শান্তি, রাজ্য সেটা দিতে ব্যর্থ হলে তখন দেখা যাবে। হাইকোর্টে রাজ্য জানিয়েছে দুটো দোকান ভাঙা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। 300 জন পুলিশ মোতায়েন করা আছে, গ্রেফতার 25। দু ধরনের ভিডিও মিলেছে, কিছু ভিডিও ঠিক এবং কিছু মিথ্যা। বিচারে অত্যাচার চলেছে, পাথর ছোড়া হয়েছে, আগুন লাগানো হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, খুন করবার চেষ্টা হয়েছে, অশালীন গালিগালাজ চলছে, সম্পূর্ণ হিন্দুদের উদ্দেশ্য করে। এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপ শুরু হয়ে গেছে মোথাবাড়ি। আজকে এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। অবিলম্বে এই সরকারটাকে না সরানোর পশ্চিম বাংলাদেশ হয়ে যারা এই ধরনের বিভেদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করে তোলার বিভিন্ন ধরনের চক্রান্ত এরা চালিয়ে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে আছে, এটাকে বিঘ্নিত করার চক্রান্ত চলছে। রামনবমীর মুখে মোথাবাড়ির ঘটনা ঘিরে বঙ্গ রাজনীতিতেও তরজা চরমে। এই তরজার মধ্যেই মোথাবাড়িতে কড়া পুলিশি পাহারা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বহিরাগতদের প্রবেশের উপর জারি হয়েছে নিয়ন্ত্রণ। ঘরের রাজনৈতিক যুদ্ধ তো রোজ রোজ বলি, যা বলি সত্যি বলি। আজ বহির্বিশ্বের যুদ্ধের দিকে আপনাদের নজর ফেরাতে চাইব। আপনি জানেন, ইউরোপ নিজের দেশের সব নাগরিককে বলেছে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। এর মানে কি? যে কোনো পরিস্থিতি মানে কি হতে চলেছে ইউরোপে? বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা রয়েছে। হ্যাঁ, ইউরোপের এখন এমন অবস্থা, বিশ্বের তাবড় শক্তিধর দেশগুলো তাকে একঘরে করতে চাইছে। আপনি জানেন, পুতিন তিনি শীঘ্রই আমাদের দেশে আসছেন। আপনি জানেন, আমেরিকা ইউরোপকে কোণঠাসা করতে চাইছে। আচ্ছা, বিশ্বের এই তাবড় শক্তিগুলোর নিজেদের মধ্যে সমীকরণ এখন কোন জায়গায়? আমাদের দেশ ভারত সেই সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ কি? ভারত কি ওই একই পথ ধরে এগোতে চায়, ইউরোপকে কোণঠাসা করার যে
বলয় তৈরি হয়েছে, সেই বলয়ে আমাদের দেশ আছে? কেন ইউরোপ বলছে তার নিজের দেশের লোককে তৈরি থাকতে? কি হতে চলেছে? আসুন আজ বহির্বিশ্বে একবার তাকানো যাক। 72 ঘন্টার রসদ মজুত করুন, যখন তখন যা ইচ্ছে তাই হতে পারে। নাগরিকদের এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের তরফে। তাদের সতর্কবার্তা, বাড়িতে প্রয়োজনীয় জিনিস মজুত রাখুন, অন্তত 72 ঘন্টার জন্য খাবার জল তৈরি রাখুন, প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট এড কিট সঙ্গে রাখুন, বিপর্যয় যুদ্ধ মহামারী যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকুন। ইউরোপীয় ইউনিয়নের টপ ডিপ্লোম্যাট কাজা কাল্লাসের মতো অনেকেই বলছেন রাশিয়া বিপদ বাড়াচ্ছে, আমাদের তৈরি হতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। Russia poses existential threat to our security today, tomorrow, and for as long as we underinvest in our defense. Time is not on Russia's side, but it's not necessarily on our side either, because we are not yet doing enough. Second, there should be no doubt in any of our minds that we need to spend more to prevent war. যেভাবে ট্রাম্প ইউক্রেনের উপর থেকে হাত তুলে নিয়ে পুতিনের দিকে ঝুঁকেছেন, তাতে প্রমাদ গুনছে ইউরোপ। স্কুলে স্কুলে এখন যুদ্ধ প্রস্তুতির পড়াশোনা চলছে। আগেই সুইডেন তার নাগরিকদের সতর্ক করেছে, ধীরে ধীরে জার্মানি সহ সব দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইউরোপ যুদ্ধ ছেড়ে মানবাধিকার, শান্তি এসব নিয়ে মেতেছিল। সামরিক খাতে ব্যয় কমিয়ে সামাজিক খাতে ব্যয় বরাদ্দ বেড়েছিল। এবার তাদের মাথায় হাত। রাশিয়ার উপর এক গাদা নিষেধাজ্ঞার বোঝা রয়েছে। কৃষ্ণ সাগরে যাতায়াতে অবাধ ছাড় প্রয়োজন রাশিয়ার। আফগানিস্তান যুদ্ধে হারের পর আমেরিকাও বুঝেছে এখন দাদাগিরির সময় নয়, এখন দেশের অর্থনীতি চাঙ্গা করার সময়। এই অবস্থায় আমেরিকার সম্ভাব্য শত্রু এখন আর রাশিয়া নয়, চীন। চীনই একমাত্র আমেরিকাকে সব দিক থেকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। ইউরোপকে চাপ দিয়ে রাশিয়া তার মতো কার্যসিদ্ধি করতে চায়। ইউরোপকে চাপ দিয়ে আমেরিকা চীনের বিরুদ্ধে হাওয়া গরম করতে চায়। ফলে বহুমুখী জটিল আন্তর্জাতিক সম্পর্কে চাপে পড়ে যাচ্ছে ইউরোপ। কদিন আগে ট্রাম্পের গলায় চীনের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছিল। তা নিয়ে শুরু হয়েছিল বিশ্ব জুড়ে জল্পনা। I don't want other people seeing anybody seeing potential war with China. We don't want to have a potential war with China, but I can tell you if we did, we're very well equipped to handle it. এই অবস্থায় চিন্তা বাড়ছে ইউরোপের। রাশিয়া, চীন আর আমেরিকার টানা পড়েনে কি হাল হবে সুখী দেশের তালিকায় থাকা ইউরোপের একাধিক দেশের? টেনশন চরমে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিছুক্ষণ আগে গরমের কথা বলছিলাম। খুব কষ্ট এই গরমে সবারই। বাইরে বেরোতে গেলেই অনেক প্রিকশন নিয়ে বেরোতে হচ্ছে, কিন্তু গরমের মরশুমের কিছু সুফলও রয়েছে। ফল, আম। ফলের রাজার নাগাল পেতে এবার আপনাকে আর তদবির করতে হবে না। এবার এত আগে থেকে গরম, এখনই তাপপ্রবাহের মতো পরিস্থিতি। তার মধ্যে একটা ভালো খবর তো আপনাদের দিই, সেটা হলো এবছর আমের ফলন হবে সাংঘাতিক বেশি, যদি বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয় তবেই। তাহলে সাধ্যের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের প্রিয় স্বাদের সুস্বাদের মালদার আম। মালদার আম এবার ভরে ভরে উৎপাদিত হবে। গাছ ভরে রয়েছে মুকুলে। ওফ, কি দৃশ্য দেখুন। হিমসাগর, লক্ষণভোগ, আম্রপালি, জিলাপি গাড়া, গোপালভোগ। মালদার আম যেন সমর্থক। এখানকার আম যেমন সুস্বাদু তেমনই তার রং। এবছর চৈত্র মাস পড়লেও এখনো পর্যন্ত জেলায় ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি, যা আমের ভালো ফলনের অনুকূল পরিবেশ। তাই এখন থেকেই নতুন করে লাভের আশা করছে মালদার আম চাষি থেকে ব্যবসায়ীরা। আমের মুকুল তো আমাদের প্রচুর খুব ভালো এসছে, এবারে তুলনায় মানে 100%ই মুকুল হয়েছে। আমাদের আম হচ্ছে আপনার এখানে আগরতলা যাই, তারপরে আপনার ইসে যাই মেদিনীপুর, আর আপনার ইসে কি জানি ওই কলকাতার দিকে যাই, বারাসাতে যাই। মুকুল এবং আমের যে গুটি হয়েছে খুব ভালো ফলনের আমরা আশা
করছি এবছর অনিয়ারে এখন অবধি আবহাওয়া অনুকূলে আছে, প্রায় 4 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে খবর, এবছর মালদায় মোট 33,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। মালদার 15টি ব্লকে সব জায়গাতেই আমের ফলন হয়। এবার রেকর্ড ফলন হতে পারে বলে মনে করছেন উদ্যান পালন দপ্তরের আধিকারিকরাও। ফলন গত বছরের তুলনায় এবছর আশা করছি অনেকটাই বেশি হবে। এবছর 3,50,000 মেট্রিক টন আশা করছি পেরিয়ে যাবে, যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো শিলাবৃষ্টি দিয়ে ক্ষয়ক্ষতি হয়। আবহাওয়াটা ওদের অনুকূল হয়ে যাওয়ার জন্য সেটার সম্ভাবনা দেখা দিতে পারে। মালদার মাটি আমের জন্য অত্যন্ত অনুকূল, সেই সঙ্গে আবহাওয়া অনুকূল থাকলে শুধু পরিষ্কার জল স্প্রে করেই রোগ পোকার সংক্রমণ রোখা যায়। এবারও তেমনই পরিবেশ। শেষ পর্যন্ত পরিবেশ অনুকূল থাক, সেই অপেক্ষাতেই জেলার আম চাষি ও ব্যবসায়ীরা। ভুলে যাননি তো, রোজ রাত 9টায় যা বলবো সত্যি বলবো, জি 24 ঘন্টায় সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।